গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বহুদিন পর আমি একটু সুস্থ, আমি অনেকটাই সুস্থ। আমি এবার যাচ্ছি একটা মন্দিরেই যাচ্ছি, তোমাদের বলে দিই। ওই সাসপেন্স রাখতে আমার ভালো লাগে না। তো তোমরা দেখতে পাবে কোন মন্দিরে যাচ্ছি সেটা বলছি না, কিন্তু তোমরা দেখতে পাবে আমি যেখানে যাচ্ছি না যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন মানে মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম, এবং শরীরের দিক দিয়েও আমার ঠিক ছিল না। তো যাই হোক, আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু শান্তির জন্য যাচ্ছি কোনো মন্দিরে। তো তোমাদের মন্দিরের ব্লগটা আমি দেব। তোমরা সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো। কেউ কেউ আমার খোঁজ নিয়েছো, আমার ভীষণ ভালো লাগছে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমি যাদের পাশে আছি চিরকালের জন্য থাকবো, আছি। আর যারা আমার পাশে আসবে, যারা না আসবে, যাদেরকে আমার মনে হবে নিশ্চয়ই তাদের পাশে থাকবো, কোনো অসুবিধা নেই তাতে। তবে আমার খোঁজ কেউ কেউ নিয়েছো, দুই দিদিভাই, একটা বোন একটা দিদিভাই খোঁজ নিয়েছে যে আমি কেমন আছি। আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি জানি তোমাদের ভালোবাসাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, নিশ্চয়ই সুস্থ হয়ে যাব। তো গেছিও, আমি যাচ্ছি একটু পুজোটা দিতে, কেননা মন তো অশান্ত আছে, বুঝতেই পারছো যে শরীর মন ভীষণ খারাপ, তাই পুজো দিতে যাচ্ছি। তো সকাল থেকে শুরু করলাম, এখন বাজে 8:30, এবার আমরা বেরোবো আস্তে আস্তে। তো সব দেখতে পাবে, চলো টাটা, এখনের মতন টাটা। আর সকালে আজকে মেঘলা ওয়েদার আছে, ওটা তোমরা দেখবে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। সকালবেলার ওয়েদারটা দেখো, আকাশটা দেখো, সূর্য মামার প্রায় দেখা নেই বললেই চলে। বেশ মেঘলা ওয়েদার, তো ভালোই লাগে। তো এই হচ্ছে সব আমাদের পরিবেশটা সামনের। এই অবধি তোমরা দেখো, অনেক দিন দেখাই না, মনও ভালো নেই, শরীরও ভালো নেই, অনেক সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি একটু চুপ হয়ে গেছি। কোনো কিছু ভালো না থাকলে কিছু ভালো লাগে না, তাই না বলো? আর এই হচ্ছে দেখো, আমি গাছ বসিয়েছি। আমাকে একটা দিদিভাই বলেছিল যে তুলসী গাছের গোড়ায় জল দিলে তোমার হয়তো মনের শান্তিটা আসবে, তাই আমি বসিয়েছি। আর পুজো করছি, জল দিচ্ছি, পুজো করছি। এই দুটো গাছ বসিয়েছি, বসানো হয়েছে। গাছ বসিয়েছে আমার হাজব্যান্ড, যদিও আমি বসাতে পারি না, আমার হাতে গাছ হয় না। মা তুলসীকে জল দিচ্ছি। আর এই গাছটা আমার মেয়ে দিয়েছিল এনে, সেটা হয়েছে এখন, সেটা হয়েছে। আসছে না কেন? এই দেখো সামনের পরিবেশটা, ভালো লাগছে না? রাস্তার ওই মোড়টা দেখতে, তারা আমি জুম করি তাহলে তোমরা দেখতে পাবে। এই দেখো, এই দেখো, এই দেখো আমাদের রাস্তার মোড়, এই দেখো। এই রাস্তা দিয়ে গেলেই একদম মেন রোড, ওখানে বাজার বসে, দেখো সব লোকজন যাচ্ছে আসছে। আর এই হচ্ছে আমাদের বাড়ি। তো এখান দিয়ে ভিউটা তো ভালোই আসে, বসে থাকতে ভালো লাগে, কিন্তু বসতে মন চায় না গো। মন যদি ভালো না থাকে কিছু ভালো লাগে বলো? চলো দেখালাম। সকালে স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, সব কিছু করে এখন না মুখটা না ফোলা আছে। আমার মেয়ে বলছিল আমার নাকি মুখ পুরো ফুলে গেছে, দেখো আমার মুখ পুরো ফুলে গেছে। আমার মেয়ে বলছিল মা একটুখানি খেয়াল করো, দেখো মুখটা ফুলে গেছে। দেখি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো টাটা, আমরা বেরোবো। আমি রেডি হয়ে নিয়েছি, এই জামাটা পরেছি, এই জামাটা পরেছি, দেখতে পাচ্ছ কি জানি না। আমি এটা লং ফ্রক, কিন্তু আমাদের এখানে তো আর লং ফ্রক লংভাবে পরা যাবে না, তো একে আমরা লেগিংস দিয়ে পরেছি, দুটো কালারের লেগিংসটা দিয়ে পরেছি। চলো টাটা, আমি আবার তোমাদের দেখাবো। বাড়ি থেকে বেরিয়ে আর আমরা বাস ধরে চলে এলাম ধর্মতলায়। আজকে যাব জানো, যে নতুন মেট্রোটা হয়েছে না, ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা যায়, ওই মেট্রো করে আমরা যাব। মেট্রোটা চড়া হবে আর কি, না হলে হয়তো ট্রেন ধরে আমাদের যেতে হতো দক্ষিণেশ্বর, দুটো ট্রেন পাল্টে। তো বাড়ি থেকে বাস ধরে আমরা চলে এলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে। আমাদের এখানকার বাস, একটা বাসই আমাদের স্ট্যান্ড অবধি আসা যায়। তো স্ট্যান্ডে এসে আমরা ওখান থেকে নেমে তারপরে আমরা যাব
তো এখানে দেখো আমি যাই পিজি হসপিটালে দেখাতে, আমাকে দেখাই, আমার মাকে দেখাই। এখানে ট্রিটমেন্টটা বেশ ভালো হয়, অনেক দূর দূর থেকে মানুষ আসে, বাংলাদেশ থেকেও মানুষ আসে, এসে দেখায়, এইখানে দেখানো হয়। তো এই পিজির পাশ থেকেই এই বাসটা যায়। আমরা পিজিতে গেলেও এই বাসেই যাই, 77A বাস, এই বাসে করেই আমরা যাই পিজিতে। আর আমার বাংলাদেশের ভাই বোনদের আমি কলকাতার রাস্তা একটু দেখিয়ে দিই, তোমরাও একটু দেখে নাও সবাই মিলে আমাদের এখানকার কেমন রাস্তা, কারণ আমি না তোমাদের বাংলাদেশের রাস্তা খুব দেখি। এ দেখো যে নিউ মার্কেট, জানো তো ওটা নিউ মার্কেট, আর ওখান থেকে আমরা ওই যে নিউ মার্কেট, এই পাশে নিউ মার্কেট আছে, স্টার বেঙ্গল হোটেল আছে, এইসব আছে। এই দেখো ওর স্ট্যান্ডের পাশ থেকে গেলেই এটা হচ্ছে তোমার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, নতুন তৈরি হয়েছে এটা, এখনও কাজ বাকি, কাজ চলছে ওইদিকে। আর এই দিকে হচ্ছে তোমার সবাই যাওয়া আসা, এখন মেট্রো খুলে গেছে, একটুখানি অবধি যায়। তো এই যে গ্রিন লাইন, এখানে গ্রিন লাইন দেখেছি, কিন্তু সমুদ্র এই গঙ্গার তলা দিয়ে যখন যাবে না পুরো ব্লু লাইন, আর কি সুন্দর লাগে দেখতে। তুমি বুঝতে পারবে, আমি মোবাইলে রেকর্ড করেছি, মানে মাছ লাফাচ্ছে, মাছ লাফাচ্ছে এগুলি দেখাচ্ছে, আর ব্লু একটা লাইন যাচ্ছে। যাই হোক, আমরা এতে করে গেলাম। তো এখানে গ্রাউন্ডটা চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যে কেমন এই জায়গাটা। তো অটোমেটিক সিঁড়িতে তোমার ওই এসকালেটারে করে করেই সব জায়গায় নামা, কতটা লং সিঁড়ি খালি দেখো, কতটা লং, বাপরে বাপ। আমি তো খালি এসকালেটর বন্ধ, এই এতগুলো লোক যদি চাপে মাঝ রাস্তায়, আর আমার মতন ওয়েট লোক যদি বেশিরভাগ পড়ে, এই এসকালেটর যদি মনে করো খারাপ হয়ে যায় তখন কি হবে, আমার এই ভয়টা লাগছিল। কত উঁচু থেকে নিচু একদম খাড়াই মতন দেখো। আমরা এইভাবে আবার এরপরেও নামতে হবে, 3বার নেমেছি, 3বার নেমে তারপরে আমরা গেছি, জানো তো এরকম ভয় লাগছিল আমার। তো আর আমি তো রোগা পাতলা মোটেই নয়, আমি তো নিজেকে ভালোভাবে জানি। ওটা হচ্ছে টিকিট কাউন্টার, খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো এয়ারপোর্টের মতন সাজানো, অনেকটা আমার ভালো লেগেছে বেশ। এই দেখো সিঁড়ি, যারা সিঁড়ি থেকে আসছে তাদের যে কত কষ্ট হচ্ছে, আর আমি তো ভাবতেই পারবো না সিঁড়িতে আসার কথা। 10:10 বাকি, আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, এখান থেকে টিকিট কাটা হবে, টিকিট কেটে চলে যাব আমরা তোমার এতে হাওড়ায় যাব, হাওড়া থেকে আবার ট্রেন ধরে আমরা যাব। এই দেখো কীরকম খাড়াই সিঁড়ি দেখো, দেখেছো কিরকম খাড়াইভাবে নামছে। উনি তো টং টং করে নেমে যাচ্ছেন, আমি তো আর নামতে পারিনি, আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি উনি টং টং করে নামছেন। খাড়াই সিঁড়ি, এসকালেটার ছিল বলে তাই বাঁচো, নাহলে আমাদের পক্ষে সম্ভব হতো না। কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো মেট্রো স্টেশনটা, এটা নতুন মেট্রো স্টেশন হয়েছে, খুব সুন্দর মেট্রো স্টেশনটা। তোমরা এসে একবার ঘুরে যেও, গঙ্গার তলা দিয়ে হাওড়া অবধি, এসপ্ল্যানেড থেকে হাওড়া অবধি যাওয়া যায়। তো আমরা ওইভাবে গেছি। এখানে 3 রকম সুবিধা আছে, মধ্যিখানেরটা ওঠা নামার জন্য, পায়ে চলার জন্য, আর এই পাশে হচ্ছে তোমার নামার, আর এই পাশে হচ্ছে ওঠার। এরকম সিঁড়ি দেখো, নামা ওঠার সিঁড়ি পাশাপাশিই রয়েছে একদিকে, আর একদিকে শুধু নামার সিঁড়ি আছে। আর এত সুন্দর করে ওরা মেট্রো স্টেশনটা সাজিয়েছে, এখন তো চকচকে আছে, সুন্দর আছে, বেশ ভাল লাগছে। মেট্রোটা দেখো, ফাঁকা মেট্রো, দারুণ দারুণ লাগছিল। তো আমি এখানে বসেছিলাম, তো আমি আর ভেতর দিকে গিয়ে বসলাম। তো ট্রেনটা যখন ছাড়লো তখন আমি ছবি তুলছিলাম, উঠছিল না, কিন্তু এরপরে দেখবে ওরা অ্যানাউন্স করবে, যে আমি আর মিউট করিনি, তোমাদেরকে শোনাবো বলে আমি রেখে দিয়েছি। আর সবাই এরা হয়তো রেগুলার প্যাসেঞ্জার, আমি তো প্রথম গেছি, খালি ভিডিও করছি, খালি ভিডিও করছি, আর এরা ভাবছে কি বলো তো কোথা থেকে এসছে কে জানে। সেই রোমাঞ্চ आप 30 मीटर पूरी करते हैं, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ নিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন 2 শহর कोलकाता और हावड़ा में। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने 2 शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 दिन लगे। नदी को अतिक्रम करे আমরা প্রবেশ করলাম হাওড়ায়। नदी पार करके हम हावड़ा में दाखिल हुए। দেখলে তোমাদের কেমন লাগলো? এবার আমরা ওপরের দিকে উঠছি, অনেকটা নিচে নামতে হচ্ছে। আর আমি যখন ব্লু লাইনটা দেখেছি না, শুধু একটা সরু লাইন ক্যামেরার মধ্যে হয়েছে, যখন আমি পিকচারটা দেখলাম তখন এরকম মাছ লাপাচ্ছে বড় করে হয়েছে। যাই হোক, ওর পাশেই লাগো একদম হাওড়া স্টেশন। তোমরা কেউ আসলে প্লিজ একটু চড়ো, ভালো লাগবে, বেশ ভালো লাগবে। আর এখান থেকে টিকিট আবার কাটা হলে, এখানে আবার প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয়, কিন্তু ওখান থেকে ঢুকে আমরা টুক করে পালিয়ে এসেছি, আমরা তো অতটা জানি না। যাই হোক, তো টিকিট কেটে আবার আমরা উল্টো দিকে গেলাম, ওই দিকটা গেলাম,
এখান দিয়ে টিকিট কাটতে এসেছিলাম, ওখান থেকে আবার হাওড়া থেকে ট্রেন ধরলাম, ট্রেনে উঠে আমরা চলে গেলাম হচ্ছে বালিতে নামলাম। বালি থেকে কোথায় যাব বলো তো, ভাবো তো কোথায় যাব? তোমরা সবাই বুঝতে পেরে গেছো, আমি যাচ্ছি দক্ষিণেশ্বর। কত ভালো জায়গা না, আমার ভীষণ ভালো লাগে। আমি আজকে অনেক বছর পর দক্ষিণেশ্বরে গেলাম জানো তো। ওখান থেকে ট্রেন থেকে নেমে বাসে যাচ্ছি, এটা ট্রেন থেকে নামা হয়ে গেছে, নেমে আমরা বাসে যাচ্ছি, কারণ ওখান থেকে সিঁড়িজিরিগুলো হাঁটছিলাম তো আমি আর ভিডিও করতে পারিনি। এই যে বাসে যাচ্ছি, আর গঙ্গাটা দেখো, আর গঙ্গার ওপর দিয়ে বালি ব্রিজটা আছে, ব্রিজের ওপর দিয়ে আমরা বাসে করে যাচ্ছি। আর ওই দেখা যায় মা কালী, মা ভবতারিণীর মন্দির। দেখো তোমরা, দেখে না কি যে মনটা ভালো লাগছে, কখন মায়ের কাছে যাব, কখন মায়ের কাছে যাব। বিশ্বাস করো, ওখানে যেতে যতটা কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্টটা আমি শুধু মাকে জানিয়েছি, মা তুমি যত কষ্ট দাও, কিন্তু যেন আমি তোমার দর্শন করতে পারি, আমি যেন তোমাকে ভালো করে দেখতে পারি। মন শান্তি হয়ে গেল। বাস থেকে নামলাম, নেমে আমরা এই যে ওভারব্রিজ আছে, এই যে ওভারব্রিজটা আছে না, এই এটাকে কি বলে, স্কাই ওয়াক বলে না কি জানি না, আমি স্কাই ওয়াকের এটা বুঝিনি কিছু, কি স্কাই ওয়াক, আমার তো মনে হলো ওভারব্রিজ। তো আমি যাই হোক এখানেও এসকালেটারে করে ওপরে উঠলাম, উঠে ওইখান দিয়ে যাচ্ছিলাম, কত দেখলাম যে দোকানগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ব্রিজের ওপরেই এক সাইড করে ছোট ছোট করে স্টল দিয়েছে, বেশ ভালো। আর এই গরমে কত কষ্ট হচ্ছে গো, একটু হাওয়া বাতাস আসছে না, আর একদম পুরো ছাউনি করা তো, ওর ওপরে রোদটা পড়ছে, যারা দোকানে আছে কত কষ্ট পাচ্ছে, আমি তাই দেখছিলাম। ছোট্ট একটা দোকান, বসারও জায়গা নেই, নিজেরা বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে তোমার বিক্রি করছে। যাই হোক ভেবেছিলাম কারোর থেকে নেব, কিন্তু এখানে নিলে যে এখানকার নিয়ম হচ্ছে যেখান থেকে তুমি প্রসাদ নেবে তো সেখানেই জুতো খুলতে হবে, তো আমাদের পক্ষে সম্ভব ছিল না, এমনি ঘরে আমি খালি পায়ে হাঁটতে পারি না জুতো ছাড়া, তো সেখানে কি করে জুতো রেখে অতটা হাঁটবো বলো। তারপরে এই যে মন্দিরের ভেতরটা ঢুকলাম, এখানেও কথা বলছিলাম যে কোথায় প্রসাদ পাওয়া যায়, একজন বললেন যে মন্দিরের ভিতরেই প্রসাদ আছে, তো আমরা তো খুঁজে পেলাম না। তারপরে আমি হাজব্যান্ডকে বললাম কি আমি দাঁড়াচ্ছি, তুমি বরঞ্চ আবার যাও, গিয়ে ওই ওপরে ওখান থেকেই প্রসাদ নিয়ে আসো। ও আবার গেল, গিয়ে ওপরের ওখান থেকেই প্রসাদটা নিয়ে আসলো। আদ্যাপীঠের মন্দিরে এসে কাইল হয়ে গেছি আমরা, আর শরীর চলছে না, 40 ডিগ্রি গরমে মরে যায়নি এই কপাল মরে। আরেকজনকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। আমাদের আর শরীর চলছে না, এইভাবে শুয়ে আছে, সবাই শুয়ে আছে যার মতন করে, একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পরে তারপরে আবার আমরা যাব আগে, হ্যাঁ আগে যাব, দেখি কী হয়। আদ্যাপীঠে রয়েছি এখন আমরা, টিপ করেছিলাম, টিপ কোথায় উড়ে চলে গেছে, গরমের জ্বালায় 40 ডিগ্রি গরম, পায়ের তলায় ফসকা পড়ে গেছে, কী অবস্থা। শুধু মাকে দর্শন করবো বলে এভাবে আসা, ভালো লাগে বলো, কষ্ট না করলে মাকে দেখতে পেতাম, তাই না বলো, কষ্ট করেছি মাকে দেখলাম। চলো ঠিক আছে, টাটা, এখনের মতো টাটা, পরে আবার দেখা হবে তোমার সাথে। এবার চলছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ফেরিঘাট, এখান থেকে যাব বেলুর মঠ। কি সুন্দর জায়গা, জানো তো এই ব্রিজের কাছে যখন আমার হাজবেন্ড টিকিট কাটতে গেছিলো এই ফেরিঘাটের জন্য, তখন আমি ওখানে সামনে একটা গেটের মধ্যে টুল ছিল, আমার এত মাথা ঘুরছিল, বসতে গেলাম, এক ভদ্রমহিলা ওখান থেকে বলে দিল পাশে বসে, উঠুন উঠুন উঠুন, এখানে বসার জায়গা না। মানে ভাবুন, এখানে একটা মানুষ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, আমরা কি করি, মানে সামান্য মানবিকতা পর্যন্ত এদের দেখলাম না, কিন্তু ওরা বসে একটা ভদ্রলোক মোবাইলে কি গান চালিয়ে দেখাচ্ছে সেটা উনি মন দিয়ে দেখছেন, কিন্তু একটা মানুষকে পাকার তলায় বসে আছেন, কিন্তু একটু চেয়ারটা, আর একটা চেয়ার খালি রয়েছে সেখানে বসতে দিল না, ওখান থেকে তুলে দিল। যাই হোক আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম বলে ভেতরে তো শ্যুট করতে দেয়ই না, মন্দিরের ভিতরে ঢোকার আগেই মোবাইল আর সব কিছুই জমা দিতে হয়েছিল, তো আমার হাজব্যান্ড জমা দিয়ে দিয়েছিল, সব কিছু জমা দিয়ে আমরা গিয়েছিলাম। তো পুজো টুজো দিয়ে এসে এত অসুস্থ ছিলাম, আমি মাথা ঘুরে হাত পা কাঁপছে ওই গরমের মধ্যে, আমার প্রচণ্ড, আমি এত অসুস্থ জীবনে কোনো দিন হইনি। তারপরে আমরা মানে আমি খেয়ে লেবুর জল আর খেয়েছি, ওআরএস খুঁজেছি পাইনি, তারপরে আমরা লস্যি খেলাম, খেয়ে তারপরে আমি ওখান থেকে টোটো ধরে আমরা চলে এলাম আদ্যাপীঠে এসে আমি রেস্ট নিয়েছি। তো এইবার যাচ্ছি আমরা বেলুর মঠে, একটুখানি বেলা পড়েছে,
তো বেলুড় মঠে বালির ব্রিজ, গঙ্গাটা ভীষণ ভালো লাগলো। আমি মানবিকতা খালি দেখলাম গো, আমার খুব শরীর খারাপ লাগছিল, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম। কারণ ওই গরমে দক্ষিণেশ্বরের ভিতরে যেখানে পা রাখা হয় সেই জায়গাগুলো সাদা বর্ডার দেওয়া আছে বলে ওখানে একটু ঠান্ডা, বাট আদার যেখান থেকে তুমি পুজো টুজো দিয়ে বেরোবে সেই জায়গাগুলো পুরো গরমে ফুটছে, মানে এতটাই গরম, গরমের মধ্যে মনে হবে তুমি আগুনে পা রেখে হাঁটছো, এরকম অবস্থা হবে। তা খালি পায়ে হাঁটা হয়েছে অনেকক্ষণ, আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, যার যার মানবিক ব্যাপার। এটা হলে হয়তো আমি তো ওনার জায়গায় যদি থাকতাম আমি কখনো করতাম না, নিজের সিটটা বরঞ্চ ছেড়ে দিতাম আর কাছে একটু জল থাকলে দিতাম। যাই হোক, আমি অতটা আশা করিনি, কিন্তু বসতে গিয়ে যখন ওনারা তুলে দিলেন আমার খুব খারাপ লেগেছিল। তো যাচ্ছি আমরা বেলুড় মঠে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আচ্ছা ওই ঘাটে যেতে হতো। খুবই ক্লান্ত, অসুস্থ লাগছে, বাট এখন একটু ঠিক লাগছে, কিন্তু দর্শন তো করতে হবে, তাই যে যাবো। এসেছি এত কষ্ট করে যখন যাব না মায়ের কাছে, সব মায়ের কাছে, মাকে দেখলাম ক্লোজ থেকে, মাকে দেখলাম, তারপরে আদ্যাপীঠে রেস্ট নিলাম, এখন আবার বেরিয়েছি। দেখো ওই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, ওই লঞ্চে করে যাবো আমরা। এখানে একটা লাইন আছে, লাইনে আমাদের দাঁড়াতে হবে এখন, তারপরে লঞ্চে একজন ওরা নামলে তবে আমাদের উঠতে দেবে। এইভাবে আমরা লঞ্চে উঠলাম, লঞ্চে ওঠার পরে সিটও পেয়ে গেছিলাম। তোমরা একবার মন্দিরটা দর্শন করে নাও। আমরা বেলুড় মঠ যাচ্ছি, এটা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, আর এই হচ্ছে সেই পবিত্র গঙ্গার জল। সত্যি মানে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে গেছিল। দুটো ব্রিজের মাঝখান দিয়ে কি সুন্দর মানে আমাদের লঞ্চটা যাচ্ছে, বেশ ভালো লাগছিল, মনটা শান্তি লাগছিল, হাওয়া আসছিল। একটু পরেই এখানে সব দাঁড়িয়ে যাবে হাওয়া খাওয়ার জন্য, সবারই তো গরম লাগছে না, তা ওরা দাঁড়িয়ে গেছিলো বলে তখন আর আমি তুলতে পারিনি, যতক্ষণ ওরা কেউ আসেনি ততক্ষণ আমি আর কি ভিডিও করতে পারলাম সবার জন্য। তো তোমাদেরকে একটু দেখাই, এই দেখো বালির ব্রিজ, সেই ব্রিজের নিচে দিয়ে আমরা এখন যাচ্ছি। ওপর দিয়েও বাসে করে এলাম আর নিচে দিয়ে লঞ্চে করে যাচ্ছি, ভালো লাগছিল বেশ। আমি আজকে একটু সুস্থ বোধ করছি বলে মানে ভয়েসটা দিতে পারছি, নাহলে আমার কাল অবধি যা অবস্থা ছিল আমি পারতাম না, কীভাবে বাড়ি পৌঁছেছি আমি জানি। তো যাই হোক, কোনোভাবে এসছি। আর পাশে আর একটা ব্রিজ হয়েছে, এই ব্রিজটা বোধহয় বিবেকানন্দ সেতু। আচ্ছা হ্যাঁ, এই ব্রিজটা বিবেকানন্দ সেতু, এটা বালি ব্রিজ। এই দুটো ব্রিজ কিন্তু পাশাপাশি রয়েছে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, কি সুন্দর লাগছে। আর গঙ্গাটা অনেক বড়। তারপরে না মানে আমি এসে অবশ্য রাত্রেবেলার ভিডিওটা এন্ড করতে পারিনি, ওইভাবেই তোমাদেরকে ছাড়ছি, তোমরা একটু দেখে নিও। তো দেখো কিভাবে কত সুন্দর শান্ত মানে একদম নিস্তব্ধ গঙ্গা বয়ে যাচ্ছে। আমি খালি গঙ্গা মাকে দেখছি আর ভাবছি গঙ্গা মায়ের ওপর কত কিছু পড়ে, কাদা ছিটানো, নোংরা, তারপরে তোমার সব কিছু পড়ে, সব কিছু নোংরাই পড়ে, তবু মা কত শান্ত, তাই না? আর আমরা দেখো, আমাদেরকে কেউ কিছু কথা বললে আমরা ক্যাঁক করে উঠি, এটাই তো আমাদের মানে আমরা মানুষ বলে হয়তো, তাই ওনারা দেবী বলে হয়তো সহ্য ক্ষমতা এত বেশি, এটাও হতে পারে। আমাদের মধ্যে রাগ বেশি দিয়েছে ভগবান, সেটাকে কন্ট্রোল হয়তো সবাই করতে পারে না, আমি তো পারি না। তো আমি পারি না বলতে আমার ধৈর্যটা বেশি। তো রাগটা যখন আমার আসে তখন আমার দিক বিদিক জ্ঞান থাকে না। তবে হ্যাঁ, আমি কাউকে খারাপ কথা বলি না, যদি আমার রাগ হয় তো তাকে আমি পয়েন্টে এমন কথা বলবো যেটা তারও খারাপ লাগবে, যদি সে বোধ বুদ্ধি থাকে তার, তবেই খারাপ লাগবে, তা না হলে তাদের খারাপ লাগার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি গঙ্গা দেখছিলাম আর ভাবছিলাম যে মা গঙ্গার মতন যদি আমরা সবাই হতে পারতাম, শান্ত, সব সময় শান্তভাবে থাকা, আমরা কোনো কিছু দেখলে এড়িয়ে যাব। কিন্তু যুগটা এখন এমনই না, তোমরা বলো না, কেউ যদি শান্তভাবে থাকে, কেউ যদি চুপচাপ থাকে, তাকে বেশি করে মানুষ ঢিল মারে, তাকে বেশি করে মানুষ আরও উত্ত্যক্ত করার চেষ্টা করে, যাতে সে কোনো কথা বলতে না পারে বা সে যেন মরেই যায়, এরকম একটা মানুষ ভাব করে। কিন্তু মা গঙ্গাকে কেউ মারতে পারে না, মা গঙ্গার রুদ্র রূপও আছে, তাই না? মা গঙ্গা যখন রেগে যান তখন বাঁধ ভাঙলে পুরো ধ্বংস করে দেন, এটা তো করেন। তো এই দেখো আস্তে আস্তে সব লোকজন আসছে, আমিও তুলতে পারছি না, যাই হোক যতটুকু তুলতে পেরেছি, গরমের জন্য না কেউ বসে থাকতে পারছে না গো, যদিও বসলেও হাওয়া আসছে অনেক, তাও মনে হচ্ছে না সামনে গিয়ে দাঁড়াই আর একটু হাওয়া পাবো, এই চিন্তা করেই সবাই দাঁড়াচ্ছে।
তো আমি মা গঙ্গাকে থেকে এত কিছু চিন্তা করছিলাম, শুধু একটাই বলছিলাম, মা আমার মনটা বড় অশান্ত, বড় কষ্ট লাগছে, তুমি আমাকে একটু শান্তি দাও, একটু শান্তি দাও। একটু শান্তির খোঁজে গিয়েছিলাম। আমার এতটা কষ্ট কখনো হয় না, যে হঠাৎ করে আমার কেন এরকম অসুস্থতা বাড়লো, কেন আমি এত কষ্ট পাচ্ছি, আমি কিছুই বুঝতে পারি না। যাই হোক, গেলাম। আমার হাজবেন্ড ওই জন্যই বললো যে চলো মন্দিরে যাই, দক্ষিণেশ্বরের মন্দিরে যাবে না বড়মার মন্দিরে যাবে। আমি বলছি হ্যাঁ, বড়মার মন্দিরে তো যাবই, তবে আমার মেয়ে আসছে সামনের মাসে, আমার একটু আনন্দও আছে। আমার মেয়ে আসছে, আমার মেয়েকে নিয়ে আমি বড়মার মন্দিরে যাব। ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না গো, না হলে আমি তোমাদেরকে দেখাতাম। ওর পছন্দ নয় যে ক্যামেরার সামনে আসা। ও বলে না মা আমি আসবো না, তুমি যা পারো করো, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, কিন্তু আমি আমি যাব না। যাই হোক, দেখো আমি গঙ্গা দেখালাম, পুরো গঙ্গা মাকে দেখালাম, কত বড় জায়গা জুড়ে। আমার বাংলাদেশের ভাই বোনরা সবাই দেখো, তোমাদের সবার ভালো লাগবে বেলুড় মঠ। আর যদি তোমরা কখনো আসো ভারতবর্ষে, তো বেলুড় মঠটা ঘুরে যেও, দক্ষিণেশ্বর ঘুরে যেও, তোমাদেরও ভালো লাগবে। এই দেখো আমরা একদম পাড়ে চলে এসেছি। ওই যে বেলুড় মঠের মন্দির দেখতে পাচ্ছ, কত সুন্দর। আরও বড় মন্দির ভিতরে আছে। এটা তো গঙ্গার পাড়ে যেগুলো আছে না, বিবেকানন্দের বাসভবন আছে, এই সবগুলো আছে। তো সেইখানে সেই জায়গাগুলো দেখা যাচ্ছে এখান থেকে, গঙ্গার এখান থেকে। আর ওই যে ঘেরা দেখছো গঙ্গার ওখানে, ওখানে সব চাষবাস হয়েছে। আর এই দেখো আমরা এই পাঁচিলের পাশ থেকে ঢুকছি। জানো তো এই যে রাস্তাটা আছে, ঠিক বাঁ দিকে একটা বড় মসজিদও আছে, ঠিক তারপর গায়েই বেলুড় মঠ। হুম। তো এখানে যা সবাই জুতো রাখছে, তো আমরা রাখলাম না। আমি তো হাঁটতেই পাচ্ছি না জুতো ছাড়া। ওই দেখা যায় বেলুড় মঠ মন্দির, রামকৃষ্ণ দেব ওখানে আছেন। আমি ওখানে গিয়েও বসেছিলাম, কিন্তু ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, তাই আমি মোবাইলটাও নিয়ে যেতে পারিনি, ব্যাগের মধ্যে ভরে রেখে গেছিলাম। তাই বাইরে থেকেই তোমাদের দেখালাম, তোমরা দেখে নাও। তোমরা খারাপ মনে করো না, নাহলে আমার ইচ্ছে ছিল তোমাদেরকে ভেতরে দেখাবো, ঠিক আছে? ভেতরেরটা আমি দেখাতে পারিনি। কি সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে, দেখো না, ফুলগুলো সব সাজানো, কি সুন্দর। এই ফুল দিয়েই পুজো করা হয়, নিত্য পুজো। যারা আসে, যারা এখানে সবাই আমরা এসেছি, দেখেছি। আর এই হচ্ছে বেলুড় মঠের পুরো মন্দিরটা। আমার মনে হচ্ছিল আমি আর বাড়ি ফিরবো না, আমি ওখানেই থেকে যাই। আমার কি মন চাইছিল আমি জানি না, আমার এটা ঠিক বলা হচ্ছে কি না, আমার মন চাইছিল আমি বেলুড় মঠে গিয়ে দীক্ষা নেব। আমার এটা ভীষণভাবে মনে হচ্ছিল। দেখো সব জায়গায় কি সুন্দর মঠ রয়েছে, কি ভালো লাগছে না? দেখো সবাই বসে আছে, সময় কাটাচ্ছে কি সুন্দর করে, ফ্যামিলি নিয়ে সবাই এসেছে, বন্ধু বান্ধবরা এসেছে, সবাইকে নিয়ে সবাই এসেছে। তো এই যে আমরা মন্দিরটা দেখতে দেখতে বাগানগুলোকে একটু দর্শন করে নিলাম। বাগান দর্শন করে তারপরে আর জল, থেকে থেকে জল খাওয়া, মানে ডিহাইড্রেট হয়ে গিয়ে শরীরটা এরকম হলো না কি, আমি কিছু বুঝতে পারলাম না। আমি এতটা অসুস্থ জীবনে বোধ করিনি। তো মন্দিরটার এটা সামনের পজিশন না, এটা হচ্ছে পেছন দিকেরটা, বুঝেছো? পেছন দিকে এই এরকম আছে সাইডেরটা, আর একদম পিছনের দিকেরটা তোমাদের আমি দেখাচ্ছি। পুরোটাই মন্দিরে তুলেছি। এই দেখো, এই হচ্ছে মন্দিরের পিছন দিকটা, দেখেছো? আর এটা হলো ভেতরের দিকটা, এখানে এই বিবেকানন্দের বাসভবন আছে। আর আমার হাজবেন্ড বলছে দেখো গাছে কত কাঁঠাল হয়েছে। আমি বললাম আচ্ছা দেখছি। আর ভয়ও লাগছে, মহারাজরা ঘুরছেন তো, যদি কিছু বকা টকা দেন আমাকে যে কেন ছবি করছেন। যাই হোক আমি করেছি হালকা করে, অনেক অনেক কাঁঠাল ভর্তি হয়ে গেছে। তো সেইভাবে এই দেখো মন্দিরটা দেখো না, আমার সন্ধ্যাবেলায়, জানো তো আমরা এখন ফিরছি। গঙ্গার ধারে কিছুক্ষণ বসেছিলাম, থেকে এবার ওখান থেকে ফিরছি। মন্দিরটা কি সুন্দর লাইট জ্বলছে দেখো, হালকা একটা স্নিগ্ধতা ভাব আছে না মন্দিরটার মধ্যে। যারা গেছো, যারা ফিল করো আমার মতন, আমি ফিল করেছি তাই আমি তোমাদেরকে বললাম যে এরা পুরো স্নিগ্ধতা আছে একটা, খুব সুন্দর লাগছিল। ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসলাম হচ্ছে হাওড়া স্টেশনে। এ দেখো হাওড়া, ওখান থেকে আবার অটো ধরেছি, অটো না টোটো ধরেছি। টোটো ধরে আমরা হাওড়া স্টেশনে এলাম, এই বেলুড় স্টেশনে এলাম। বেলুড় স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া স্টেশনে এলাম। তো ওখান থেকে আর ক্যামেরা করিনি। বেলুড় স্টেশন থেকে অনেকটা উঁচুতে উঠতে হয়েছিল, আরও কষ্ট হয়েছিল আমার। তো কালকে শরীর প্রচণ্ড আমার উইক হয়ে গেছিলো। এরপরে গেলাম মেট্রো স্টেশনে। দেখো এখান থেকে মেট্রো ধরে আবার যাব হচ্ছে তোমার এসপ্ল্যানেড থেকে আমরা আবার ওখান থেকে আমাদের এখানকার একটাই বাস আছে, বাস স্ট্যান্ড ওখানে। তো ওই স্ট্যান্ড থেকে বাসে উঠে বাড়ি আসবো।
মেট্রোর জন্য আমরা সবাই ওয়েট করছি, 9 মিনিট বাকি মেট্রোতে। তো আমরা ক্যালকুলেট করছিলাম যাতে আমাদের বেশি হাঁটতে না হয় ওপরে ওঠার জন্য। তো আমার হাজব্যান্ড বললো এখানেই দাঁড়াও, তাহলে ওপাশে গিয়েও হাওড়াতে গিয়েও, এই হাওড়া বলছি, এসপ্ল্যানেটে গিয়েও তুমি পেয়ে যাবে। তো ওখান থেকে আমরা বাস ধরে নিলাম, নেমে এসপ্ল্যানেট থেকে নেমে বাস ধরে নিয়ে তারপর আমরা বাড়ি আসলাম। কেমন লাগলো তোমাদের ব্লগটা? ভালো